নমস্কার, খবর ইনডেপথের একটা নতুন এপিসোড নিয়ে হাজির রয়েছি আমি ইন্দ্রজিৎ। আপনারা রয়েছেন আজ তাক বাংলা লাইভ স্ট্রিমের সাথে। মাত্র কয়েকদিন আগে আমাদের এই প্রোগ্রামের একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে মোদী সরকার এই মুহূর্তে চূড়ান্ত চাপ অনুভব করছে ঘরের মধ্যে এবং ঘরের বাইরে, দু তরফে কিন্তু একটা সাঁড়াশি আক্রমণ শুরু হয়ে গেছে। একদিকে আপনাদেরকে আমরা জানালাম আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিভাবে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন এবং ৭৫-এর ডেডলাইন তিনি সেট করে দিয়েছেন। অন্যদিকে এনডিএর অন্দরে, এনডিএর ভেতরেও কিন্তু জোর গুঞ্জন শুরু হয়েছে। একদিকে যখন সেপ্টেম্বরের ডেডলাইন রয়েছে, ৭৫ বছরে তিনি পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস ঠিক করে দিয়েছেন যে তার এবার রিটায়ার করার বয়স হয়ে গেছে। অন্যদিকে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে বিহারের নির্বাচন এবং দিল্লির রাজনীতির করিডোরে চূড়ান্ত গুঞ্জন যে নভেম্বরের বিহার ইলেকশনের রেজাল্ট ঠিক করে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই এনডিএ সরকারের লাইফলাইন চন্দ্রবাবু নাইডু, দক্ষিণের রাজনৈতিক নেতা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, টিডিপির এই মুহূর্তে নেতা, তিনি তার সিদ্ধান্ত নেবেন। আমরা কেন এই কথাটা বলছি, এটা হঠাৎ করে কোনো অলীক কল্পনা নয়। চন্দ্রবাবু নাইডু তিনি এখন কিছুটা চুপচাপ রয়েছেন, তিনি ফলো করছেন জাতীয় রাজনীতির ট্রেন্ড। কিন্তু তারই রাজ্যের আরেকজন নেতা, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে, সেই জগনমোহন রেড্ডি, তিনি যেটাকে বলা যায় হি হ্যাজ সেট দ্য ক্যাট অ্যামং দ্য পিজনস। জগনমোহন রেড্ডি কি বলেছেন, তিনি হঠাৎ এই দুদিন আগে বলে উঠেছেন যে চন্দ্রবাবু নাইডু নাকি একটি হটলাইনে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে। তিনি বলেছেন যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির থ্রু দিয়েও অনেক সময় এমিসারি হিসাবে রাহুল গান্ধী বার্তা পাঠাচ্ছেন চন্দ্রবাবু নাইডুকে। সাংঘাতিক কথা। তাহলে কি এনডিএর মধ্যেই ফাটল ধরতে চলেছে? তাহলে কি যে এনডিএ সরকার, আপনারা জানেন 2024-এ বিজেপির স্লোগান ছিল আব কি বার 400 পার, 400 পার করার পরিকল্পনা নিয়ে তারা মাথায় নেমেছিলেন, 240-এ তারা আটকে যান এবং অন্যান্য দলের কাছ থেকে সাহায্য নিতে তারা বাধ্য হন। দুটি সবচেয়ে বড় দল, একটা হচ্ছে জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমার, যার সাথে জোট রয়েছে বিহারেও, আর অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টি। এই দুই রক্ষাকর্তা এসে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিলেন। কিন্তু এই মোদী সরকার আগের মোদী সরকারের মতো নয়। অনেকেই যারা নরেন্দ্র মোদীর রাজনীতিকে খুব ক্লোজলি ফলো করেছেন তারা জানেন যে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বা প্রথম দুবার তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা, সিঙ্গল সিম্পল ক্লিয়ার মেজরিটি নিয়ে সরকার চালিয়েছেন। সুতরাং জোট সরকার চালাবার অভিজ্ঞতা কিন্তু নরেন্দ্র মোদী নেই, প্রথমবার তিনি করছেন। অনেকেই মনে করছেন এই মোদীর মধ্যে সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না, কারণ তার হাত পা বাঁধা। জোট সরকার তাকে চালাতে হচ্ছে, জোট ধর্ম তাকে পালন করতে হচ্ছে এবং তিনি এককভাবে যা চাইবেন তাই তিনি হয়তো সবসময় করতে পারছেন না। সেই দিকে দাঁড়িয়ে সবার নজর বিহারের নির্বাচনের দিকে। একদিকে ওয়াইএস জগনমোহন রেড্ডি তিনি এই কথা বলেছেন, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু নিজের ছেলে, তার সুপুত্র নারা লোকেশ, যিনি বিধায়কও বটে, তেলেগু দেশম পার্টির জেনারেল সেক্রেটারি বটে, তার মুখে আবার শোনা যাচ্ছে রাহুল গান্ধীর প্রশংসা। আমাদেরই চ্যানেলে, আমাদেরই নেটওয়ার্ক ইন্ডিয়া টুডেতে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কিন্তু রাহুল গান্ধীর প্রশংসা করেছেন। তিনি যেভাবে ইভলভ করেছেন, একজন এক্সপিরিয়েন্স নেতা, তিনি মনে করছেন অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করেছেন এবং তার যে ভারত জোড়ো যাত্রা সেটাকে কিন্তু নারা লোকেশ মনে করছেন সফল। তার যে বক্তব্য, সেই বক্তব্যটা কি একান্তই আপন, একান্তই নিজস্ব, নাকি তার বাবার যে রাজনৈতিক ভাবনা চিন্তা তার কিছুটা বহিঃপ্রকাশ হচ্ছে ছেলের মধ্যে দিয়ে? এই সব নিয়েই আমরা আলোচনা করব, দেখাবো এই মুহূর্তে দিল্লির অল ইন্ডিয়া রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে চলছে। এবং আজকে এই যে খবরটা আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, বাংলা মিডিয়ায় কোথাও আপনারা দেখতে পাবেন না এই খবর, জাতীয় রাজনীতি যেটা তোলপাড় হচ্ছে, এবং এমন একজন মানুষ আলোকপাত করবেন যার থেকে ভালো অন্ধ্রপ্রদেশের রাজনীতি বা বলা যেতে পারে টিডিপি এবং চন্দ্রবাবু নাইডুকে সবচেয়ে ক্লোজলি অনেক দশক ধরে ফলো করেছেন। সরাসরি হায়দ্রাবাদ থেকে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক কিংশুক নাগ, টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন এডিটর দক্ষিণের।
কিংশুকদা আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে হায়দ্রাবাদ থেকে রয়েছেন এবং স্পষ্ট বলা যেতে পারে কিংশুকদা নোজ আ থিং অর টু অ্যাবাউট চন্দ্রবাবু নাইডু। তিনি কিভাবে ভাবেন, তার রাজনীতিকে এত দশক ধরে ফলো আপ করার ফলে তিনি কিন্তু একটা আভাস আমাদের দর্শকদেরকে দেবেন। কিংশুকদা অনেক অনেক ধন্যবাদ আজ তাক বাংলায় সময় দেওয়ার জন্য। আমরা আলোচনায় যাওয়ার আগে কুইকলি আমি প্রিমাইসটা রেডি করলাম, দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন আপনার বক্তব্য শোনার জন্য, কিন্তু একটুখানি শোনাই যে কেন এই আলোচনার সূত্রপাত। গতকাল যে কথা বলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই.এস জগনমোহন রেড্ডি, তিনি কিন্তু এই কথাটা বলে একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন দিল্লির রাজনীতিতে। কি বলেছেন জগনমোহন রেড্ডি শোনাবো। Rahul Gandhi does not talk about Andhra because Chandrababu Naidu is in touch with Rahul Gandhi through Revanth Reddy on a hotline. Not only me, if you were to ask anybody in this state, it's an evident fact to everybody in the state. Why is it that the Congress spokesperson does not speak of Chandrababu Naidu's versus he speaks of me? He's also Andhra in charge. That person's name, I think Manikyam Tagore. Manikyam Tagore, you should ask him. He doesn't speak about Chandrababu Naidu. He only speaks about us. Why is it so? And similarly, Rahul Gandhi, when he speaks about all this vote chori, he doesn't talk about Andhra Pradesh. Comments on Chandrababu Naidu. Why? Because there's a hotline between Rahul Gandhi and Chandrababu Naidu through Revanth. There is a hotline between Rahul Gandhi and Chandrababu Naidu. খুব একটা সুমধুর এই গল্পটা নয়, নরেন্দ্র মোদীর কাছে তো এটা একেবারেই সুমধুর নয়। যথেষ্ট কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট এই আপডেট, এই বার্তা যেটা ওয়াই.এস জগনমোহন রেড্ডি বলছেন। কিন্তু আরেকটা মানে শুধুমাত্রই একটা ওয়ান অফ ইনসিডেন্ট বলে আমরা এটাকে সরিয়ে দিতে পারি না তার সেই বক্তব্য। আপনারা শুনলেন একটি সংবাদ সংস্থাকে দেওয়া তার বক্তব্য প্রেস কনফারেন্সে, এবং পরবর্তীকালে আমাদের সাংবাদিক আবার যখন জগনমোহন রেড্ডিকে জিজ্ঞাসা করেন তিনি ইলাবোরেট করেছেন। এবার সমস্যাটা শুধু এখানেই থেমে নয়, একদিকে জগনমোহন রেড্ডি তিনিই খুলাসা করছেন যে চন্দ্রবাবু নাইডুর সাথে রাহুল গান্ধী হটলাইন আছে, অন্যদিকে তার সুপুত্র চন্দ্রবাবু নাইডুর সুপুত্র লোকেশ নারা, তাকে যখন আমরা ধরি এবং রাহুল গান্ধী সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়, তিনি কি বলছেন একবার শোনাবো। You have to give it to Rahulji because he did walk. I understand the challenges of a Padayatra. That's why I'm trying to, and it's not easy. The Padayatra had a tough time in the beginning, came from legacy which could be so overwhelming. So very similar in those days. Absolutely. See, every legacy has good and bad. True. So if you look at the good part of any legacy, especially his legacy, he's done a lot. He's walked. I think he's slowly understanding the nuances of Indian politics and the diversity of each state. Because India is very complex. True. And, when I look at Andhra Pradesh, we have 175 constituencies, and I keep thinking to myself that every constituency is different. The thought process is very different. Regional challenges are very different. So it's very important for a leader to understand those nuances. So why I bring it in is because it was a Padayatra that, and you're always free to, correct me, that turned around your political career. Suddenly people started looking at Nara Lokesh, speaking about Nara Lokesh. Even, and I'll give you an example, in my newsroom, the buzzword of Nara Lokesh was only when you got onto that yatra. Yeah. Right? So that, and it was very similar trajectory with Rahul Gandhi. Nobody took him seriously before he got onto that Bharat Jodo Yatra, the first one. Yep. So that's why. Yep. So, and similar in a lot of ways there, of understanding your audience, your people, the polity. Yeah, I know. And also meeting your own leaders, spending time with them day in, day out. So I would conclude anywhere between 6:30 to 8:30 in the evening, depending on the day. And then I would spend a good hour and a half spending time with them, just sitting, chit-chat, and reflecting on my day. We learn a lot. So you give him that due? Absolutely. If you look at it, the Honorable Prime Minister has also spent a night in 90% of the mandals of India since his early days. That's how you understand India. That's how you understand the complexities of India. That's how you understand, you'll appreciate, regional necessities.
যার বক্তব্য শোনালাম তিনি চন্দ্রবাবু নাইডু সুপুত্র নারা লোকেশ। আমরা সরাসরি হায়দ্রাবাদে চলে যাই। কিংসুকদা আমাদের সাথে রয়েছেন। কিংসুকদা, এই যে প্রেমাইস আমি তৈরি করে দিলাম, আপনি কিভাবে দেখছেন হায়দ্রাবাদ থেকে একটু বলুন তো। দিল্লি থেকে তো একটা যথেষ্ট গুঞ্জন শোনা যাচ্ছে। চন্দ্রবাবু নাইডু অনেক কাল ধরেই প্রমিনেন্ট হতে চান ন্যাশনাল পলিটিক্সে, and in fact before the last general election he was approached by the Congress party through emissaries who said please join our party or our front and we shall make you the prime minister, and they gave him a solid guarantee also from Sonia ji. However, this was not discussed much, but we understand that Mr. Naidu did not take the plunge at that time. বোধহয় উনি ভয় পেয়েছিলেন, তো he continued with the NDA. আর এখন বলছে যে এনডিএরা বলছে যে তোমাকে আমাদের সব লোকেরা 75 বছর বয়সে রিটায়ার হয়ে যাবে, ইনক্লুডিং মোদি, and so will you because you are also around that age. তো নাইডু মনে করছেন যে এখন হি ইজ মোর পাওয়ারফুল দ্যান বিফোর। কেননা যেমনি তুমি যেন আপনি বললেন, there are two parties who are really supporting him. One is from Bihar and the other is him. So he thinks that he can also strike a bargain, and therefore he wants to become prominent. Number one. Number two is that his position is also weakening because Mr. Modi has joined hands with Chiranjeevi's party. Chiranjeevi's party has not been prominent in capturing power, but they have been winning elections. And onar chele Pawan, his younger brother Pawan Kalyan is a follower of Modi, and according to sources, Modi might promote Pawan Kalyan to become the chief minister. So Naidu কাছে দুটো রকম ভয় আছে। এক তো হয়তো যদি ওকেও রিটায়ার করিয়ে দেয়, প্লাস অন্য দিকে কাপু পার্টিকে কিংসুকদা, এনডিএতে নাইডু কি এখন তিনি একটু ডিস্টার্বড, মানে এনডিএ নিয়ে তিনি এনডিএকে কি একটু পছন্দ করছেন না? তিনি কি মোদির নেতৃত্ব এই মুহূর্তে এবং বিভিন্ন পলিসি মোদির, সেটা এসআইআর হতে পারে অন্য, কারণ চন্দ্রবাবু নাইডুর রাজনীতি আমার পশ্চিমবঙ্গের দর্শকরা একটু জানতে চান, সেটা তো এসেন্সিয়ালি সেকুলার পলিটিক্স। সেখানে এনডিএ বা বিজেপির এই পলিটিক্সের সাথে তার কি কোথাও তার নিজের লোকাল কনস্টিটিউয়েন্সির কি কোথাও সমস্যা হচ্ছে? লোকাল কনস্টিটিউয়েন্সি হচ্ছে না সমস্যা, সেই জন্যই তো কাপুরা বেসিক্যালি অন্ধ্রপ্রদেশের পলিটিক্সে 2-3 রকম কাস্ট আছে। একটা হচ্ছে রেড্ডি, যারা কংগ্রেসের সঙ্গে আছে, জগনমোহন রেড্ডি। আর একটা হচ্ছে কাম্মা, যেটা নাইডুর পার্টি, নাইডুর কাস্ট। They are basically business oriented, so they are in one hand with the BJP who are prominent in Gujarat. But on the other hand is the Kapus, who have been unempowered for so long, who are in the process of getting empowered because Modi has realized that they are very important, and so Modi is promoting Pawan Kalyan, and people think that he will be promoted as chief minister. So এটা কি একটা ফ্রিকশনের কারণ যে পবন কল্যাণ যেভাবে আজকাল কথা বলছেন, প্রায় সবসময় মোদিকে ইউলোজাইজ করছেন, মোদিকে প্রশংসা করছেন, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তিনি চুপ, তিনি বেশি কথা বলছেন না, বিগত দিনে খুব একটা শোনা যায়নি তাকে। তো এটা কি তার একটা সমস্যার কারণ যে তার ঘরের মধ্যেই আগুন লাগাবার একটা প্রচেষ্টা মোদি করছেন? দ্যাট ইজ ট্রু। পবন কল্যাণকে বাড়াচ্ছেন মোদি। পবন কল্যাণ মোদিকে অনেক কাল ধরে চেনেন, ফ্রম 2008 অনওয়ার্ডস, এন্ড পবন কল্যাণের সঙ্গে ওনার একটা ডিলও আছে। তো আমার মনে হয় পবন কল্যাণকে সেই জন্য প্রমোট করছে এরা। নাইডু মনে করে যে পবন কল্যাণকে হয়তো নেক্সট চিফ মিনিস্টারও বানাবে, বিকজ পবন কল্যাণ প্রমিনেন্ট পলিটিক্যাল ফ্রম ফিল্ম পার্টি। চিরঞ্জীবী, ওর দাদার নাম চিরঞ্জীবী, হু ইজ অলসো মোস্ট প্রমিনেন্ট ফিল্ম স্টার, and so therefore people feel that he will promote these মানে থ্রেটেন ফিল করছে, মানে মোদির যে অ্যাকশন, সেই অ্যাকশনে মানে রাজ্য রাজনীতিতে, মানে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে মোদি যেভাবে তার যে অ্যাকশন, সেটা চন্দ্রবাবু নাইডু চিফ মিনিস্টার হিসেবে তিনি থ্রেটেন ফিল করছেন যে তার বিপরীতে পবন কল্যাণকে অনেক বেশি ক্ষমতাবান করার চেষ্টা করছে মোদি। ইনফ্যাক্ট ওরা মনে করছে যে পবন কল্যাণ আস্তে আস্তে মোদি বলবে, চিফ মিনিস্টারকে বলবেন চন্দ্রবাবু নাইডুকে তুমিও রিটায়ার করে যাও, আমাদের যেমনি রিটায়ারমেন্ট আছে 75, তোমারও তো 75 বছর বয়স হবে, আমরা তুমিও রিটায়ার করে যাও। So he may not like it. তো নাইডুর 75 বছর বয়স হতে চলেছে, মোদিরও 75 বছর বয়স আগামী মাসে হবে, কিন্তু আপনি বলছেন যে চন্দ্রবাবু নাইডুর অনেক দিন ধরে জাতীয় রাজনীতির একটা অ্যাসপিরেশন রয়েছে, এক
উল্টো দিকে তার যে ছেলে পুত্র নারা লোকেশ, সে এখন এমপি এবং পার্টি এমএলএ এবং পার্টির জেনারেল সেক্রেটারি। কোথাও গিয়ে কি এই ইকুয়েশনটাও তার মনে কাজ করছে যে তিনি তার ছেলেকে সিংহাসনে বসাবেন, তাকে মুখ্যমন্ত্রী করবেন, পবন কল্যাণকে কাউন্টার করার জন্য? নিশ্চয়, most certainly this much working. And the basic thing is that নাইডু অনেক কাল ধরেই চায় যে ও প্রধানমন্ত্রী হোক, নিজে প্রধানমন্ত্রী হোক, কিন্তু পাচ্ছে না because of different reasons. Actor is the internal fear also, because he also fears that he had upstate his father-in-law Nara Rama Rao, so he's damn scared. না, কিন্তু এর আগে আপনি যেন শুরুই করলেন এটা বলে যে কংগ্রেস তো ওকে অফার করেছিল, this is my last chance. কংগ্রেস এর আগে ওকে অফার করেছিল চন্দ্রবাবু নাইডুকে, কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেননি। এখন তাহলে পরিবর্তনটা কি হলো? এখন কি তিনি ওই মাইন্ডসেটে রয়েছেন, তার ইচ্ছা আছে? আমার মনে হয় পলিটিশিয়ান, সুপিরিয়র পলিটিশিয়ান, হি লস ওভারটেকিং। তো সেই জন্য লাস্ট টাইমে ও ভয় পেয়ে গেছিল যে বিকজ হি অলসো গট দ্য ব্যাকগ্রাউন্ড অফ throwing out of power his own father-in-law, তো ভয় ছিল যে হয়তো কংগ্রেস পার্টি কি করবে আমি জানি না, কংগ্রেস পার্টির উপর কত রিলায়েন্স নেওয়া যায় সেটা জানি না, that he might have scared. Now he might be feeling I'm 75 years now, and I might be forced to retire, and again at 75 you are very old. So এবার যদি না চান্স নিই তখন না, মানে একটা শেষ চান্স নেওয়ার ইচ্ছা দিল্লির দিকে, দিল্লির মসনদের দিকে একটা শেষ চান্স নেওয়ার ইচ্ছা। এখন তো ইন্ডিয়া উইক আছে। ইয়েস ইট ইজ ট্রু। কেন কি নাইডু মনে করছে যে আমি তো প্রধানমন্ত্রী যোগ্য কত বছর ধরে, আমার তো সব পলিসিস গুলো আর অল ফরওয়ার্ড লুকিং পলিসিস। ও তো হায়দ্রাবাদ সিটিকে ওই মডার্নাইজও করে, পুরো আইটি ইন্ডাস্ট্রিকে উনি আসে। তখন তারপরে ও অমরাবতী চলে যায়। অমরাবতী তো সেখান থেকে হি ইজ গেটিং ইনভেস্টমেন্ট ফ্রম সাউথ ইস্ট এশিয়া। ও মনে করছে খালি ইকোনমিক, ইফ আই এম দ্য ইকোনমিক বস, সো লেট মি অলসো টেক আ লাস্ট চান্স এন্ড বিকাম দ্য পলিটিক্যাল বস অফ দ্য কান্ট্রি। ওয়াই ডিপেন্ড অনলি অন ইকোনমিক বস? সো আই থিঙ্ক হি কুড, ইটস কোয়াইট প্লজিবল। আমি একটুখানি এবার এই সরকারও ডিপেন্ড করছে ওনার উপর। একদমই আমি একটু পেছনে ফিরে যাই। আমি একটু পেছনে ফিরে গিয়ে এখন 2025, আমরা একটু 2018 রিওয়াইন্ড করি। আমার কাছে একটা ক্লিপ রয়েছে যেটা আমি দর্শকদেরকে দেখাতে চাই। কেন? কারণ কংগ্রেসের সাথে চন্দ্রবাবু নাইডুর একটি ঐতিহাসিক সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, এবং যেটা কিংসুকদা আমাদেরকে জানাচ্ছেন যে কংগ্রেস কিন্তু গত বছরও তাকে অফার করে, কিন্তু সেই মুহূর্তে তিনি কনফিডেন্স ছিলেন না। এখন এই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডুর যে পরিবর্তিত রাজনৈতিক অবস্থান, সেটার দিকে সবাই তাকিয়ে রয়েছে। কারণ রাজনৈতিক যে প্রেক্ষাপট দিল্লির বুকে সেটাও তো বদলে গেছে, অনেকটাই সেটা বদল হয়েছে। একদিকে নীতিশ কুমার, যারও একটা রাজনৈতিক অ্যাসপিরেশন ছিল, কিন্তু তার বয়স এতটাই হয়েছে, অনেকে মনে করছেন যে তার শরীর খুব একটা ভালো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো নীতিশ কুমারের এটাই শেষ নির্বাচন, 2025-এর এই বিহার নির্বাচন, সেখানে গিয়ে জেডিইউর ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু সেরকম কোনো প্রশ্নচিহ্ন টিডিপির নেই, টিডিপির নেতৃত্বের সংকট নেই। তিনি সেকেন্ড লাইন অফ কমান্ড তৈরি করে দিয়েছেন। তার পুত্র নারা লোকেশ, তিনি এই মুহূর্তে একজন বিধায়ক এবং তিনিও যথেষ্ট শিক্ষিত, পরিশীলিত ইউথ, একটা নতুন ফেস। সেখানে তিনি হয়তো ব্যাটন হ্যান্ড ওভার করার জন্য প্রস্তুত করছেন তার ছেলেকে, ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হয়তো তিনি তৈরি করছেন। এবং তার মনে হচ্ছে 75 বছর বয়সে এটাই তার শেষ সুযোগ। যদি দিল্লির মসনদের দিকে একবারও তাকে পা বাড়াতে হয়, তাহলে এরপর আর হয়তো খুব একটা সময় থাকবে না। কিছুটা হলেও মোদি উইক, তার ক্ষমতার ওপর, তার টিডিপির সমর্থনের ওপর মোদি সরকারের অনেকটাই টিকে থাকা ডিপেন্ড করছে। সেই দিক থেকে দেখতে গেলে 2018 সালে আমরা জানি, তার আগেও যখন চন্দ্রবাবু নাইডু নয়াদিল্লিতে গিয়ে অনশনে বসেছিলেন, তখন রাহুল গান্ধী তার কাছে পৌঁছে গেছিলেন। এই ছবিটাও আমরা দেখেছি। এই একটা 2018 একটা যৌথ প্রেস কনফারেন্স, যৌথ বিবৃতি, যেখানে রাহুল গান্ধী এবং
চন্দ্রবাবু নাইডু তারা দুজনে একসাথে প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে বিজেপি বিরোধী এই মোদী সরকার বিরোধী তার বক্তব্য, বিজেপি বিরোধী যেই বক্তব্য, তার মোদী সরকারের যে ইকোনমিক পলিসি বা অন্যান্য যে পলিসিগুলো রয়েছে তার ওভারঅল বিরোধিতা করছেন চন্দ্রবাবু নাইডু। এখন তিনি মোদী সরকারে রয়েছেন, কিন্তু মাত্র কয়েক বছর আগেই কিন্তু তার রাজনৈতিক অবস্থান তিনি স্পষ্ট করেছিলেন, যে কারণে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপি তারা এখন কিছুটা হলেও আশঙ্কায় রয়েছেন, কারণ একটা ঐতিহাসিক সম্পর্ক কংগ্রেসের সাথে কিন্তু টিডিপির রয়েছে, চন্দ্রবাবু নাইডুর রয়েছে। শুনুন 2018 এই বক্তব্য। Today, we have to save this nation and also save democracy. That is our mission. That's why I discussed with Rahul ji also. In principle, we agreed. Some of you are having a doubt about our past. It is a democratic compulsion now. We have to join together to protect this country. As a leader of this nation, he is the main opposition leader of this nation, main party. We are having our responsibility to discharge. That's why we are joining together. Not only two parties, those who are all opposing BJP, we want to organize everybody. We wanted to bring in common platform. We want to chalk out a program for future. If you want to protect democracy and also institutions, you are all watching what is happening. I'm in politics for the last 40 years. Never I have witnessed this type of administration or demolishing the institutions one by one, even including RBI, even CBI, even ED, income tax, you name any institution, even governor's institution, even Supreme Court, even if you see yesterday Rafale, where are you going? This type of things are happening. We are very happy. We are working together. I requested Rahul ji also to discuss in their party. I proposed to all political parties, we will have one meeting to check out a program for future. তিনি 2018 সালে বলেছিলেন যে তিনি রাহুল গান্ধীকে রিকোয়েস্ট করবেন সব বিরোধী দলকে এক করতে এবং বিরোধী ঐক্য তৈরি করতে। সেই বিরোধী ঐক্য গত বছরের নির্বাচন থেকে দেখছি এখন যেটা অনেক বেশি সুসংগঠিত বলে মনে হচ্ছে। অ্যাটলিস্ট পার্লামেন্টের বুকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সবাই বিরোধী দলের এমপিরা একসাথে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন। এই কথাটা 2018 সালে চন্দ্রবাবু নাইডু বলেছিলেন কিংসুকদা, এবং পরবর্তীকালে ইন্ডিয়া জোট হয়েছে, কিন্তু সেই ইন্ডিয়া জোটের শরিক চন্দ্রবাবু নাইডুর দল নয়, তিনি এনডিএর সাথে হাত মিলিয়েছেন। আমার প্রশ্ন যেটা, যে এটা কি খুব একটা আনন্যাচারাল অ্যালায়েন্স, মানে মোদি এবং চন্দ্রবাবু নাইডু একসাথে হাত মেলানো বা এনডিএতে চন্দ্রবাবু নাইডু, এটা কি একটা আনকমফোর্টেবল অ্যালায়েন্স, এটা ন্যাচারাল অ্যালায়েন্স নয়? এক Before that, let me tell you one thing. Chandrababu Naidu started his own politics as a congressman. वो शुरूते कांग्रेसের লোক ছিল, and he was the chela of Sanjay Gandhi. তারপরে পরে গিয়ে যখন ওর শ্বশুর মশাই বানালেন টিডিপি পার্টি, তখন ও টিডিপি জয়েন করলেন। কিন্তু after joining, after his father-in-law came into prominence also, he was in the Congress party only. And later he joined. This is just an aside. The fact of the matter is that উনিও কংগ্রেস জয়েন করতে পারেন in that sense. মানে his history is like that. So I think Chandrababu Naidu is a great opportunist in the sense that he looks for better opportunities, and he's tied up with Modi also because he thinks that through Modi he will get a lot of concessions, which is a fact. উনি এখন অনেক কনসেশন পাচ্ছেন যেটা জগনমোহন রেড্ডিও পাননি। আমি এই জায়গাটাতে কিংসুকদা আপনাকে জিজ্ঞাসা করব, কনসেশন, কেন্দ্রের সাহায্য, কেন্দ্রীয় ফান্ড, এইগুলো খুব গুরুত্বপূর্ণ একজন মুখ্যমন্ত্রীর জন্য এই ফেডারেল স্ট্রাকচারে, কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আছে যে কারাপশন, তার এবং তার দলের বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে কারাপশনের অভিযোগও তো রয়েছে। সেটা থেকে কতটা ছাড়া পাওয়ার জন্যে উনি এই মুহূর্তে এনডিএতে রয়েছেন বা মোদী সরকারে গত বছর গেলেন, এটা কি কোনো বার্গেনিং চিপ ছিল? না, আমি সেটা বলতে পারবো না, কেন every political party is corrupt, and there must be corruption in his party also. I don't think to save himself he's joined. বেশ, he has joined his BJP NDA because he gets a lot of concessions for developing states.
সেটা হয়তো পাবে না যদি না থাকে। অমরাবতী তার নতুন রাজধানী, সেটাকে ঢেলে সাজাবার জন্য অনেক পয়সা প্রয়োজন। ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী তো ওখানে গেছিলেনও, তো সেইটা তিনি হার্ড বার্গেন করে বার করার চেষ্টা করছেন। আর একটা জিনিস বলি, যে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তখন Chandrababu Naidu was greatly opposed to him, and Chandrababu Naidu, police commissioner, announced that if he comes to my state, I'll arrest him. আর আমরা সবাই মনে করি যে এই কথাটা ওকে প্রম্পট করেছিল চন্দ্রবাবু নাইডু হিমসেলফ, কিন্তু সেসব হয়নি পরে গিয়ে। কিন্তু the fact is that originally also the politics of Naidu was totally opposed to that of Modi, and lately they have become friends only because if one is a chief prime minister, he can give you a lot of funds and all the support so that you are a successful chief minister. বেশ, তাহলে এই যে বন্ধুত্বটা, মানে মোদি এবং চন্দ্রবাবু নাইডুর যে বন্ধুত্বটা, সেটা কোনো মতেই আইডিওলজিক্যাল নয়। না, not at all. It is all because alliance of convenience. অ্যালায়েন্স অফ কনভিনিয়েন্স, মানে রাজনৈতিক ফায়দা তোলার একটা প্রচেষ্টা। কারাপশন ইস্যুটা আপনি বলছেন সেটা মূল ইস্যু নয়, যেটার কারণে সে জেলে যাওয়ার ভয় মোদী সরকারকে সাপোর্ট করছে তা নয়। আপনি বলছেন কেন্দ্রীয় সরকারের পয়সা, ফান্ড, সুযোগ সুবিধার জন্য তিনি সাপোর্ট করছেন। দ্বিতীয়, এই যে আমরা শুনেছি কলকাতায় বসে এখানে যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, ইলেকশন কমিশনকে যেভাবে চালানো হচ্ছে, 2018-এ আমি বাইকটা শোনালাম যেখানে তিনি স্পষ্টত বলছেন যে বিভিন্ন ইনস্টিটিউশন, সংস্থান, সেইগুলোর ওপর কবজা করার চেষ্টা করছে মোদী সরকার এবং সেটার বিরোধী। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যখন সরকারের অংশীদার, তিনি এনডিএ সরকারে রয়েছেন, তখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তিনি বা তার দলের কোনো বক্তব্য কি আপনি জানতে পেরেছেন হায়দ্রাবাদে বসে? তারা কিভাবে বিষয়টাকে দেখছেন? তারা কি ভয় পাচ্ছেন যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল? হ্যাঁ, অনেস্টলি আমি এখনো অবধি জানি না, কিন্তু এটা যা তুমি বলছো সেটাও সত্য হতে পারে। দ্যাট উইল হ্যাভ টু চেক আপ, আই ডোন্ট নো। আর এই যে বিজেপির স্টেজ ইন আমরাবতী, হ্যাঁ, এবং এই যে বিজেপি এবং গ্রেটার রাইট উইং রাজনীতি এবং সেখানে যে অ্যান্টি মুসলিম রেটরিক, এবং আমরা এই এসআইআরেও দেখছি বা বিভিন্ন বিজেপি নেতাকে দেখি, মানে মূলত মুসলিম সমাজ বিরোধী তাদের যে একটা অবস্থান বা একটা ইমেজ তৈরি হয়েছে, অনেকাংশেই সেটা হয়তো রিয়ালিটি। কিছু কিছু ক্ষেত্রে তারা যেরকম ধরনের অ্যাকশন করেছেন, অস্বীকার করার তো জায়গা নেই। উত্তরপ্রদেশে বা আসামে যেভাবে বিজেপি সরকার চলে, সেই জায়গায় দাঁড়িয়ে যে অ্যান্টি মুসলিম রেটরিক বা এটা চন্দ্রবাবু নাইডুর তার নিজস্ব লোকাল রাজনীতি অন্ধ্রপ্রদেশে সেটার সাথে কি সামঞ্জস্যপূর্ণ, না সেটা তাকে ক্ষতি করছে? সেটা ওনাকে ক্ষতি করছে, বিকজ অন্ধ্রপ্রদেশে অনেক মুসলিম আছে, দে আর ওয়েল টু ডু মুসলিম। আফটার অল ইট ওয়াজ পার্ট অফ হায়দ্রাবাদ স্টেট and which was a Nizam's Raj. So Muslim politics will work there. So if you take a stance against Muslim, that is not what Naidu will want to do. But whether it is prompting him or not, I don't know. We have to check that up. বাট এখনো পর্যন্ত লাস্ট এক বছরে আপনি যেহেতু এত ভালো চন্দ্রবাবু নাইডুকে ফলো করছেন, হায়দ্রাবাদে বসে রয়েছেন, এই লাস্ট এক বছরে তার যেসব বক্তব্য এসেছে মোদী সরকারের সাথে, মোদী সরকার সম্বন্ধে, সেখানে কি কোথাও তার যে ডিসলিউশনমেন্ট যেটা বলা হচ্ছে এখন, যে তিনি কিছুটা হয়তো অসন্তুষ্ট, সেটার কি প্রকাশ হয়েছে? মানে ভার্বালি সেটা কি প্রকাশ হয়নি? Because he's a very shrewd politician. He'll not let it out to the public what he's thinking. I'm sure that he must be affected by this. Now that you specifically asked me the question, maybe next time I'll ask him the question also. And he might give an answer off the record also. তার ছেলে যে ধরনের বক্তব্য রাখছেন, তার ছেলে যেভাবে রাহুল গান্ধীর প্রশংসা করছেন, এটা কোনো একটা ইঙ্গিত বা বার্তা নয়? হতে পারে, আমি জানি না, হতেও পারে। আর জগনমোহন রেড্ডির যে বক্তব্য, যে একটা হটলাইন রয়েছে, এটাকে আমরা কতটা সিরিয়াসলি নেব? মানে এটার সম্ভাবনা কতটা? সিরিয়াসলি তো নেওয়া উচিত, কেননা রেবন্ত রেড্ডি was originally a member of TDP. Then at the last moment he joined the Congress because he had been jailed by the government in Telangana. And he lately joined the Congress. He is actually a TDP man.
তো সেই জন্যে একটা হটলাইন নিশ্চয়ই আছে ওর সঙ্গে। এটা খুব মজার কথা বলেছেন। যা রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, যা বলা হচ্ছে যা মধ্যস্থতার মধ্যে দিয়ে রাহুল গান্ধী আর চন্দ্রবাবু নাইডুর কথা হচ্ছে বা একটা হটলাইনের কথা বলা হচ্ছে, সেই রেবন্ত রেড্ডি অরিজিনালি টিডিপি থেকে তার রাজনীতি শুরু করেছেন এবং পরবর্তীকালে কংগ্রেস জয়েন করেছেন। আর চন্দ্রবাবু নাইডু পারিবারিক কংগ্রেসের সাথে ইতিহাস রয়েছে এবং পরবর্তীকালে তিনি টিডিপিতে আসেন। এটা খুব ইন্টারেস্টিং এবং সেটা দিয়ে আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের দর্শকরা এটা বুঝতে পারছেন যে টিডিপি এবং কংগ্রেসের মধ্যে যে সখ্যতা বা যে ঐতিহাসিক একটা মেলবন্ধন এই দুটি পার্টির মধ্যে রয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে টিডিপি এনডিএ জোট শরিক হওয়া বা বিজেপির ঘনিষ্ঠ হওয়া সেটা খুবই আনন্যাচারাল, যেটা কিংশুকবাবু বলছেন। এটা চন্দ্রবাবুর রাজনীতির সাথে খাপ খায় না, বাট অ্যাট দ্য সেম টাইম চন্দ্রবাবু নাইডু একজন অ্যাস্টিউট পলিটিশিয়ান, তিনি সুকৌশলী রাজনীতিবিদ এবং তিনি তার অপরচুনিটিকে বোঝেন। তিনি তার নিজের অপরচুনিটিটাকে তিনি গ্র্যাব করতে চান। তাই সেই মুহূর্তে গত বছর তিনি দেখেছেন সেখানে একটা অপরচুনিটি রয়েছে, তিনি এনডিএতে গেছেন। কারণ তিনি জানেন নতুন রাজ্য তেলেঙ্গানা ভাগ হয়ে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশকে নতুন করে সাজাতে হবে। হায়দ্রাবাদ তেলেঙ্গানায় চলে গেছে, তিনি নিজে নতুন একটি রাজধানীর স্বপ্ন দেখছেন। এটা তার স্বপ্নের প্রজেক্ট অমরাবতী, এবং সেই অমরাবতীকে একটা ফিউচারিস্টিক নতুন ক্যাপিটাল রাজধানী, যেভাবে তিনি হায়দ্রাবাদের রূপকার, চন্দ্রবাবু নাইডু হলেন হায়দ্রাবাদের রূপকার। মডার্ন হায়দ্রাবাদ টেক সিটিকে তিনি যেভাবে আইটি শহর, আইটি ক্যাপিটাল হিসেবে তুলে ধরেছেন, সেটা তার হাতছাড়া হয়েছে। এটা তার মনের একটা বেদনা, একটা দুঃখ। তাই তিনি অমরাবতীকে সাজাতে চান এবং সেই অমরাবতীকে সাজাবার জন্য কেন্দ্র সরকারের টাকা, কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছাড়া তার পক্ষে, যেটা কিংশুকদা বলছেন, সেটা করা সম্ভব নয়। এবং সেই কারণেই আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমার একেবারে শেষ প্রশ্ন, কিংশুকদার সময় একেবারে সংক্ষিপ্ত। অনেকে বলছেন এবং দিল্লিতে কান পাতলে আমরা শুনতে পাচ্ছি যে বিহারের নির্বাচনটা হচ্ছে ডিসাইসিভ এবং সেটার দিকে তিনি তাকিয়ে রয়েছেন। কারণ একটা ডিপস্টিক একটা মেজার তিনি করতে চাইছেন চন্দ্রবাবু নাইডু, যে বিহারে বিজেপি এবং এনডিএর ফলাফল কেমন হয়। যদি ভালো ফলাফল হয় তাহলে একরকম, যদি খারাপ ফলাফল হয় তাহলে এটা থেকে একটা গ্রাউন্ড রিয়ালিটির অ্যাসেসমেন্ট করা সম্ভব হবে এবং তখন তিনি নিজের একটা সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, মোদী সরকার এখন উইক হয়ে গেছে, মোদীর সেই ক্যারিসমা নেই যেটা ভোট ক্যাচ করার, এবং তার ফলে এই মুহূর্তে এটাই শেষ সুযোগ। তিনিও চান প্রধানমন্ত্রী হতে, তাই তিনি জাম্প করবেন। এটাই তাহলে বিহার ইলেকশন অবধি কি তিনি ওয়েট করবেন? এটাই কি মেজর ফ্যাক্টর? I think so. বিহার ইলেকশন ওয়েট করবেন। বিহার ইলেকশনের পরে he can take other stance also. He might also claim that you are dependent on my MPs for your government, so I must get more. Why should I depend on you so much? That also he can say. তা সেটা কি সেটা কি এনডিএ সরকারের মধ্যে তিনি বড় রোল, এরকম কি হতে পারে যে ডেপুটি প্রাইম মিনিস্টারের রোল চাইছেন? যদি চাই হয়তো একদিন বলবে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দাও। একটা জিনিস ইউ হ্যাভ নট নোটিস দ্যাট বিজেপির সবচেয়ে বড় যে নেতা এই রিজনের, তিনি যে আগের দিল্লিতে এখন স্টেশন, আর পলিটিক্স সম্বন্ধে কথা বলছেন না, অ্যাটলিস্ট ইন পাবলিক। Why is stationed in Delhi? Venkaiah Naidu. He also must be looking for an opportunity. So there are so many complex things, some of which we know, some of which we don't know, and we'll come forward. I think things are about to change, and they realize, and also it is realized today that this victory with the Pakistan was not so as great as we had made it out. Now there is very contrary notes coming out. So I think a lot of people got afraid of the victory and they thought, no, we have to support Modi because he will become very powerful, and then we are all screwed. কিন্তু এখন লোকেরা মনে করছে এত বড় বিক্রি তো হয়নি তোমার, যেভাবে পুলওয়ামা বা বালাকোট প্লে আউট হয়েছিল মানুষের সাইকিতে, আপনি বলছেন সেভাবে অপারেশন সিঁদুর সেভাবে জনসমর্থন বা প্লে আউট করেনি, অ্যাটলিস্ট ইলেকটোরাল পলিটিক্সে বা ভোটের রাজনীতিতে করেছিল। কিন্তু এখন slowly it is getting revived. Slowly it is, people are realizing the victory was not as much as it seemed. বেশ,
বেশ, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা রাজনৈতিক সন্ধিক্ষণে আমরা এই মুহূর্তে ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছি, যেখানে যে এই আঞ্চলিক দলগুলি, সেই আঞ্চলিক দলগুলি তারা অ্যাসার্ট করছে নিজেদেরকে, এবং আমরা আবার কোয়ালিশন সরকারের ইরায় ফিরে গেছি। মোদী সরকারের যে একক সংখ্যাগরিষ্ঠতা প্রথম দুটো মোদী সরকারে দেখলাম, মোদী 3.0-তে গিয়ে সেটা হয়ে গেল একটা জোট সরকার, একটা কোয়ালিশন সরকার। শুধু কোয়ালিশনের এরায় ফিরে গেছি, এবং কোয়ালিশনের এরায় ফিরে গেলেই বিভিন্ন রকম রাজনৈতিক মারপ্যাচ প্রতি মুহূর্তে চলতে থাকে। 5 বছরের যে সরকারের টেনিয়ার, তার মধ্যেও কিন্তু বিভিন্ন রকম এগুলো দেখা যায়, এবং সবাই মনে করছেন যে বিহারের নির্বাচন এই 2025-এর দিওয়ালির সময় বিহারে যে নির্বাচন হতে চলেছে সেটা হতে চলেছে চূড়ান্ত তাৎপর্যপূর্ণ, কারণ দিল্লির সরকার কিভাবে চলবে আগামী দিনে সেটা অনেকটাই তার দিক নির্দেশ পাওয়া যাবে বিহার থেকে। একদিকে নীতিশ কুমার, যার নিজের গদি ওখানে অ্যাট স্টেক বিহারে, আর অন্যদিকে চন্দ্রবাবু নাইডু টিডিপির 16 জন এমপির সমর্থন নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকা নরেন্দ্র মোদীর ভবিষ্যতে কিন্তু অনেকটা চাবিকাঠি যার হাতে রয়েছে, তার নাম চন্দ্রবাবু নাইডু। তিনি খুব একটা বেশি কথা হয়তো বলেন না মিডিয়ার সামনে, কিন্তু তিনি একজন অ্যাস্টিউট রাজনৈতিক ব্যক্তিত্ব, সুতরাং তার কোন দিকে গতি প্রকৃতি হয় তার রাজনীতি, তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। আপনাদের সামনে এই পুরো প্রেক্ষাপটটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমি অনেকবার শেষবারের মতো ধন্যবাদ জানাবো কিংসুকদাকে, কিংসুক নাগ, যিনি হায়দ্রাবাদ থেকে সরাসরি আমাদের সাথে এতক্ষণ ছিলেন, প্রাক্তন টাইমস অফ ইন্ডিয়ার ব্যুরো চিফ সেখানে হায়দ্রাবাদে। অনেক দিন ধরে চন্দ্রবাবু নাইডুর সাথে তার সখ্যতা, তাকে কভার করেছেন অ্যাজ আ সিনিয়র ভেটারেন জার্নালিস্ট। তার থেকে ভালো চন্দ্রবাবু নাইডুর মস্তিষ্ককে রিড করা আমাদের পক্ষে পসিবল নয়, এবং সচরাচর আমরা যারা পশ্চিমবঙ্গের রাজনীতি ফলো করি, দিল্লির রাজনীতির খবর তো আপনাদের সামনে নিয়ে আসে, কিন্তু হায়দ্রাবাদের বুকে কি ডায়নামিক্স সেটা আশা করি কিংসুকদার এই বক্তব্যের মধ্যে দিয়ে, বিশ্লেষণের মধ্যে দিয়ে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। নজর থাকবে আমাদের আগামী দিনে কি হয়, বিহারের নির্বাচনের দিকে নজর থাকবে, দিল্লির বিভিন্ন রাজনৈতিক মারপ্যাচের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং বিশ্লেষণ আমরা নিয়ে আসবো আগামী দিনে। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন এপিসোড নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।